পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্যরাই করেছে বললেন সেনাপ্রধান। কাঁদা ছড়াছড়ি বন্ধ না করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে। সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা, তদন্ত কমিশনের রিপোর্ট পেলেই হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা। নতুন দল গঠনের আগে নাহিদের পদত্যাগ, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকার। 29 মিলিয়ন ডলার বিতরণ হয় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে, খতিয়ে দেখা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। সরকারি কাজে ঠিকাদারি রাজনৈতিক প্রভাবশালীদের দখলে, পট পরিবর্তনে বদলেছে সিন্ডিকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্যরাই করেছে। তাদের শাস্তি হয়েছে কারণ তারা শাস্তি পাবার যোগ্য। এই ঘটনাকে যেন ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় সে বিষয়ে সতর্ক করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে অনুষ্ঠানে সেনাপ্রধান আরও বলেন, দেশে অরাজক উচ্ছৃঙ্খল পরিস্থিতি ম্যানুফ্যাকচার করা হয়েছে। নিজেরা কাদা ছড়াছড়ি বন্ধ না করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এই অনুষ্ঠান। এতে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি। সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। সেনাবাহিনীর 30,000 সদস্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন বাহিনী ও সংস্থাকে অবমূল্যায়ন করে দেশে শৃঙ্খলা ফেরানো যাবে না। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না। কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি।
এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। দেশকে স্থিতিশীল অবস্থায় রেখে ব্যারাকে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন সেনাপ্রধান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বিডিআর হত্যার ঘটনায় আজ প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে স্মরণ করা হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট পেলেই এর পেছনের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মাহতাব মিনহাজের রিপোর্টে বিস্তারিত। দেশের ইতিহাসে একটি কালো দিন 25 ফেব্রুয়ারি। এবছর থেকেই দিনটিকে স্মরণ করা হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান। বিডিআর হত্যার ঘটনায় শ্রদ্ধা জানাতে আসেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। শহীদদের আত্মীয়গণকে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কমিশনের রিপোর্টের পর জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা কমিশন করে দিয়েছি, তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। শ্রদ্ধা জানাতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন শহীদদের নিকটাত্মীয়রা। দিবসটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় খুশি তারা। আপনারা দোয়া করবেন। আমরা কত বছর 15 বছর ধরে ওয়েট অনেক কষ্ট আমাদের সবাই। এই দিনটিকে এই জাতীয় দিবস ঘোষণা করেছে, এই কারণে আমাদের শহীদ পরিবারের সন্তানদের বা পরিবারের সদস্যদের সকলের মনে একটু হলেও সান্ত্বনা। আমরা অনেক খুশি কি এই দিনটা ফাইনালি ডিক্লেয়ার করা হয়েছে এই শহীদদের জন্য। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার পেছনে জড়িতদের বিচারের দাবি জানান তারা। এখানে শেখ হাসিনা জড়িত, ফজলিনুর তাপস, শেখ সেলিম, রাজনীতিবিদের একটা সংখ্যা আছে, প্রতিবেশী রাষ্ট্র এখানে জড়িত ছিলেন। আমরা আশাবাদী যে পেছনে ষড়যন্ত্রকারীরা বের হয়ে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা যাবে। শুধু শহীদ পরিবারের সদস্য নয়, এ ঘটনায় সুষ্ঠু বিচার চায় গোটা জাতি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন সময় নিয়ে চৌকো সেনা সদস্যদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর শেষে তিনি এই মন্তব্য করেন। মাহতাব মিনহাজের রিপোর্ট। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা জানানো শেষে তিনি বলেন, এই ঘটনার মাধ্যমে প্রথমবারের মতো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় আঘাত করেছে বাইরের শক্তি। বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত আনা। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এরপর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসেন দলের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, তদন্ত কমিশনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার পেছনের মূল হোতাদের মুখোশ উন্মোচন করতে হবে। এর পেছনে যেসব কুশীলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার। এছাড়াও বিভিন্ন দল ও সংগঠন শহীদদের শ্রদ্ধা জানায়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নতুন রাজনৈতিক দল গঠনের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শেষে নাহিদ ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজনৈতিক শক্তির উত্থানের জন্য পদত্যাগ করেছেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট।
অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই উপদেষ্টা পদে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন থেকেই। এমন পরিস্থিতিতে যমুনায় অনির্ধারিত বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি নাহিদ নিশ্চিত করলেন নিজের পদত্যাগের খবর। এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। 6.5 মাস সরকারি থেকে চেষ্টা করেছেন জনগণের জন্য কিছু করতে, এখন আবার ফিরবেন রাজপথে। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ অভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। নতুন রাজনৈতিক দলে কে কোন পদ পাচ্ছে তা আগামী 28 ফেব্রুয়ারি সবাই জানতে পারবে বলেও জানান নাহিদ। দলটির যেদিন ঘোষণা 28 তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। গেল 6.5 মাসে অনেক সীমাবদ্ধতার মাঝে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে জানিয়ে নাহিদ আশা প্রকাশ করেন সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সরকার সফল হবে। সে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতেই রাজনীতির মাঠে নামলেন তারুণ্যের আইকন নাহিদ ইসলাম। আর এই কারণে ছাড়লেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব। এখন থেকে দেবেন নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব। অভ্যুত্থান পরবর্তী 6.5 মাস ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। দরজা খুলে অপেক্ষা করুন, আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসব। নাহিদ ইসলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারিতে থাকা নাহিদ এখন তারুণ্যের প্রতীক। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন নেতৃত্ব, নতুন শক্তি, রাজনৈতিক শক্তি সমাজে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক এই শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা ছিলেন। ছাত্রদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার থাকা নাহিদ ও তার সহযোদ্ধাদের হাত ধরেই জুলাই অভ্যুত্থান রূপ নেয় বাস্তবে। আন্দোলনের পুরোটা সময় হাসিনা সরকারের তীব্র চাপের মুখে যে সমন্বয়করা ছিলেন তাদের মধ্যে অন্যতম নাহিদ হয়েছিলেন গুম মারধরের শিকার। 6 সমন্বয়ক সহ আটক ছিলেন ডিবি অফিসেও। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। গত বছর 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের ছাত্র জনতার অভূতপূর্ব সমাবেশ থেকে শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণা আর মার্চ টু ঢাকা একদিন এগিয়ে নিয়ে আসা ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। একদিন পরই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন। এরপর নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নাহিদ দায়িত্ব পান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। যেহেতু এখন আমরা সরকারের একটা স্ট্যাবিলিটি এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী হয়তো কাজ হয়নি, বাট সেটা চলমান আছে। বাট আমাদের এখন রাজনৈতিক দলের আর কাজটা বেশি জরুরি। এরই মধ্যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীরা। আর সব জল্পনা কল্পনা কাটিয়ে সেই নতুন দলের কাণ্ডারি হলেন নাহিদ ইসলাম। মধ্যমপন্থা অনুসরণ করেই এখানে আমরা বাংলাদেশের রাজনীতি করাটা প্রয়োজন। কথা অনুযায়ী ছাড়লেন সরকারের গুরুদায়িত্ব, সময় দেবেন রাজনীতির ময়দানে। সবাইকে নিয়ে একটা সার্বজনীন দল বা রাজনীতি আমরা করতে চাই, যেখানে সবার অংশগ্রহণ থাকবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ট্রাম্পের দাবি করা যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন ধাপে ধাপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই এর মাধ্যমে বাংলাদেশের কয়েকটি এনজিওতে পৌঁছেছে বলে তথ্য প্রকাশ করেছে সেদেশের অনুদান বিষয়ক একটি ওয়েবসাইট। হায়ারগভ নামের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এমন তথ্য উঠে এসেছে। আর ফ্যাক্ট চেক নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানিয়েছে 2 ব্যক্তিকে অর্থ দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবি অসত্য। অর্থ বরাদ্দ ছিল যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ডিআইকে। এদিকে বাংলাদেশ সরকার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। $29 million to strengthen the political landscape in Bangladesh.
went to a firm that nobody ever heard of. ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করতে তার দেশের সরকারের দেয়া $29 মিলিয়ন সহায়তা বাংলাদেশের একটি ছোট প্রতিষ্ঠান পেয়েছে। Got 29 million. They got a check. ট্রাম্পের এই দাবি জন্ম দিয়েছে নানান আলোচনার। প্রশ্ন উঠেছে বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে এত অর্থ কারা পেয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে। ধাপে ধাপে এই অর্থ ছাড় দেওয়া হয়েছে ডিআইয়ের প্রকল্পে। এমনি তথ্য এবার উঠে এলো যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠান হায়ার গভ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বাংলাদেশের রাজনৈতিক পরিসর শক্তিশালীকরণের স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল প্রকল্পে এ অর্থ ছাড় দেওয়া হয় বলা হয় প্রতিবেদনে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছে ফ্যাক্ট চেক নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। যাচাইয়ে ডিসমিস ল্যাব দেখতে পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি অনেকটাই ভুল, কারণ $29 মিলিয়ন মাত্র 2 জন ব্যক্তির কোনো বাংলাদেশি ফার্মের হাতে যায়নি। এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্রেরই প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, যার অর্থ বিদেশি অর্থায়নে পরিচালিত বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানের কাছে পৌঁছায়। এদিকে আমেরিকা থেকে ডলার আসা প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা বলেন, হয়তো টাকার বিষয়টা সত্য, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই টাকাগুলো সে ইআরডি জানবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো শুনেছি আবার নন গভর্নমেন্টে যাবে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে আমরা জিজ্ঞেস করে কোথায় আসে, তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। উনি বলেছেন হয়তো বা কিছুটা সত্যতা আছে। আর এনজিও বিষয়ক ব্যুরো আগেই বলেছে টাকা নেয়ার বিষয়ের কোনো এন্ট্রি তাদের কাছে নেই। আফসানা নীলা, একুশে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদাররা বাজার দখল করে রেখেছে বলে তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মাত্র 10টি মন্ত্রণালয়ের অধীনে ছিল 92% টেন্ডারের কাজ। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। 2015 থেকে 24 সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের তথ্য ব্যবহার করে গবেষণা পরিচালনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণার মূল লক্ষ্য ছিল বাজারে কাদের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি, তাদের সরকারি হিসেব এবং মন্ত্রণালয় অনুসারে বাজার দখলের পরিমাণ কেমন তা নির্ধারণ করা। মোট 66টি মন্ত্রণালয় এবং বিভাগ নিয়ে গবেষণা করা হয়েছে, যার মোট অর্থমূল্য 5,96,921 কোটি টাকা। এর মধ্যে 92% কন্ট্রাক্ট ছিল মাত্র 10টি মন্ত্রণালয়ের হাতে। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগ এককভাবে 47% ঠিকাদারির কাজ করেছে। ঠিকাদার এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের মাঝে চুক্তির কারণে বাজারে দুর্নীতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। আমলাতন্ত্র বা ক্রয় প্রক্রিয়ার সাথে জড়িত কর্মকর্তাদের একাংশ, অন্যদিক থেকে যারা ঠিকাদার এবং যার সাথে রাজনৈতিক শক্তি, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সিন্ডিকেটেরও পরিবর্তন হয়েছে বলে জানান তিনি। রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদার তাদের একক নিয়ন্ত্রণের মাধ্যমে, যেটি আমরা দেখেছি গড়ে এই 10টির মতো 61% কার্যাদেশের ভ্যালু, সেটি আছে 5% ঠিকাদারের হাতে। দুর্নীতি রোধে আইনের যথাযথ প্রয়োগের উপরই জোর দিয়েছে টিআইবি। তুলনামূলক কিছুটা আইনের ফাঁকফোকর নিয়ে। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। রমজানে নিত্যপণ্যের দাম যেন না বাড়ে সেজন্য সরকার সচেষ্ট। মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের অস্থিতিশীলতায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা রোজার পর মূল্যস্ফীতি কমিয়ে 7 থেকে 8% ঘরে নামিয়ে আনার কথা জানান সালেউদ্দিন আহমেদ। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সারা বছর বাজারে অস্থিতিশীলতা কম বেশি থাকলেও রমজানে সে মাত্রা বাড়ে দ্বিগুণ। এতে কেনাকাটায় হাঁসফাঁস অবস্থা জনগণের। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নির্ধারিত হয়েছে করণীয়। পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, নিরলসভাবে চাল, ডাল, চিনির সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জানান, রমজানে যেন নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকে সেজন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। রোজা ছাড়াও মানুষের
যে কনজামশন প্যাকেজে যে জিনিসগুলো আছে সেটা এনশিওর করতে, মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেব। ব্যবসায়ীরা বিশেষ করে বাড়ির, কারণ শুধু তাদের ঢাকা শহর তো না, অন্য জায়গাও তো সিকিউরিটির ব্যাপার আছে না, ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলির প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। সেটা উই এগ্রি, এবং এটা দ্রুত সমাধান করার জন্য আমরা আলোচনা করছি। রোজার পর মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্যমাত্রার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য 1% কমেছে, কতবার 1 পয়েন্ট কত, আমরা যে ধারাবাহিক বেতন কমে আসে, এক্সপেক্ট করছি যে রোজার পরে যদি আমি 7-8-ও নিয়ে যেতে পারি আমার জন্য একটা হিসাব। আর জুনের দিকে আমরা এক্সপেক্ট করছি বাজেটে একটা প্রজেকশন থাকবে। বিস্কুটে ভ্যাট কমেছে, আরও অনেক পণ্যের উপরে ভ্যাট কমানোর পরিকল্পনার কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আরও 2-1টা পণ্যের কথা আমাকে বলছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে দেশে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র চর্চার মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপি এখন জনগণের দলে পরিণত হয়েছে। নির্বাচনের মতো একটি স্বাভাবিক ব্যাপারকে একটা মহল অস্বাভাবিক বলছে কেন তা ভেবে দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আওয়ামী আমলে গণহত্যার বিচার নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতের আইনজীবীরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। অবৈধ অভিবাসীদের বৈধকরণ ও বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিয়োগে মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির হাইকমিশনার সুইনিন রশিদ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি। মালদ্বীপে বাংলাদেশিরা মূলত পর্যটন ও মৎস্য খাতে কাজ করে, পাশাপাশি বাংলাদেশে অনেক ডাক্তারও সেখানে সুনামের সাথে কাজ করছে। দেশটির অনেক শিক্ষার্থীকে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেয়ায় হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। জবাবে প্রধান উপদেষ্টা মালদ্বীপের আরও বেশি শিক্ষার্থীকে বাংলাদেশে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানান। আওয়ামী আমলে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত নেতা এটিএম আজাহারের আইনজীবীরা। আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে বিচারের নামে প্রহসন করা হয়েছে বলে উল্লেখ করেন তারা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ শুনানিকালে আইনগত নানা যুক্তি তুলে ধরেন আসামি পক্ষ। কাল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ। বিস্তারিত শাকির আরজের রিপোর্টে। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিকে ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। আইনজীবীদের সঙ্গে ছিলেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে 13 বছর ধরে কারাগারে থাকা এটিএম আজহারের রিভিউ শুনানি শুরু হয়। এখানে কথা উঠেছে, শুরুতেই প্রশ্ন ওঠে আওয়ামী লীগ আমলে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার নিয়ে। আজহারের আইনজীবীরা বলছেন বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, কারো ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনে প্রচলিত রীতিনীতি। কাদের মোল্লা থেকে শুরু করে সকলকেই যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, এগুলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা হয়েছে কি হয় নাই, এটাই আজকের বিবেচনা বিষয়। ফলে জনাব এটিএম আজহার সাহেবের বিচার হচ্ছে এই কথা ঠিক, রিভিউ পিটিশন হচ্ছে এই কথা ঠিক, কিন্তু প্রশ্ন উঠেছে সকল বিচার ব্যবস্থা নিয়ে। পরে আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ। খালাস চেয়ে 7টি আইনগত যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। এখন এসে প্রশ্ন করা হয়েছে যে এই আপিলের বিরুদ্ধে যে রিভিউটি দায়ের করা হয়েছে, এখানে কোনো লিভ গ্রান্ট করতে হবে আগে, নাকি সরাসরি রিভিউ পিটিশনটি অ্যালাউ করতে পারবে। এই প্রশ্নে সিনিয়র আইনজীবী জনাব প্রবীণ নিয়োগীর মতামত নিয়েছেন। জনাব প্রবীণ নিয়োগী বলেছেন যে লিভ গ্রান্ট করার অতীতের অভিজ্ঞতা আছে, যে লিভ গ্রান্ট না করেও সরাসরি রিভিউ পিটিশন মঞ্জুর করা যায় কি না। আগামীকালকে সকালে
এই আইনের বিধানগুলো মাননীয় আদালতের সামনে উপযুক্ত পন্থায় দায়ের করা হবে। এদিন আদালতে উপস্থিত জামাতের সেক্রেটারি জানান, তারা অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করেন। আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। 2014 সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে 100 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 100টি অভিযোগ দায়ের করেছে মায়ের ডাক। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ জানানো হয়। মায়ের ডাকের আইনজীবী শিশির মনির জানান, 100 জন ভিকটিমের মধ্যে 95 জনই ফেরত আসেনি। 5 জন ফেরত এসেছেন, 5 জনই আয়নাঘরে ছিলেন বলে জানান আইনজীবী। সাবেক আইজিপি সহ 60 জনেরও বেশি আসামি করা হয়েছে অভিযোগে। দ্রুততম সময়ে তদন্ত হবে বলে আশাবাদ ভুক্তভোগী পরিবারের। গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা দেশে এবং বিদেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে মায়ের ডাক বিগত দিনে যে আন্দোলন করেছে ভিকটিম পরিবারকে একসাথে করে, তারা আজকে আনুষ্ঠানিকভাবে এই আদালতে, এই ট্রাইব্যুনালের সামনে 100টি অভিযোগ দায়ের করেছেন ইনভেস্টিগেটিং অফিসে। এই 100টি অভিযোগের মধ্যে 100 জন ভিকটিম আছে, তার মধ্যে 95 জন আছে যারা ফেরত আসেনি। বাকি 5 জন ফেরত এসেছে, আয়না ঘরে ছিলেন কিংবা গুম অবস্থায় অথবা কোনো মামলায় অ্যারেস্টেড আসামি হিসেবে ছিলেন। রাঙামাটির সাজেকে পর্যটন এলাকায় কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘর সহ মোট 97 স্থাপনার ধ্বংসাবশেষ এখন স্পষ্ট। সহায় সবলহীনদের আশ্রয় হয়েছে গির্জা, মন্দির বা স্বজনদের বাড়িতে। আগুনের শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন, সেই সাথে প্রত্যাহার হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। সতরং চাকমার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। রাঙামাটির সাজেকের সবুজ পাহাড় ছিল প্রকৃতির স্বর্গরাজ্য, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে যেত পর্যটকরা। সেই বিস্ময়কর প্রকৃতির বৈচিত্র্য এখন কয়লা আর ছাই, এক কথায় ধ্বংসস্তূপে পরিণত সবুজ পাহাড়ের মেঘের স্বর্গরাজ্য সাজেক। সোমবার দুপুরে হঠাৎ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির একটি রেজোর্টে আগুন লাগে। মুহূর্তে আগুন দানব রূপ নিয়ে তাণ্ডব চালাতে থাকে পুরো সাজেক ভ্যালিতে। সব রিসোর্ট, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, দোকান ও স্থানীয়দের বসতঘরে ছড়িয়ে পড়ে আগুন। 31টি রিসোর্ট, 35টি বসতঘর, 60টি রেস্টুরেন্ট ও 12টি স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠান। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের পাহাড়ে, পুড়ে যায় বন জঙ্গল। কিভাবে এই আগুন লেগেছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস। এখনও নির্ধারণ করা হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ত্রিপুরা ও লুসাই সম্প্রদায়ের 30টি পরিবারের আশ্রয় নিয়েছেন গির্জা, মন্দির ও স্বজনদের বাসায়। সহায় সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। কোনো গণনা করা হয় নাই, 80 উপরে হয়তো শব্দের কাছাকাছি। এখানে দোকান একটা আছে, চা দোকান, আমাদের চা দোকান, এটাও পুড়ে গেছে। আবু মা মুয়লঙ্গা তাবো আটা মতুন ব্যবসায়ীদের দাবি, সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। অনুমান করতেছি আর কি, এটা 2 জায়গা থেকে। একটা হচ্ছে সিগারেটের যে ফিল্টারটা আছে, অর্থাৎ সিগারেটের সর্বশেষ যে ইয়েতে উচ্ছিষ্ট অংশ, আরেকটা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। এদিকে আগুনের ঘটনার পর জেলা প্রশাসন পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করলেও মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পরিদর্শন করে দেখছি, ফায়ার সার্ভিসের লোকজনও পরিদর্শন করে দেখেছে, এখন আর কোথাও আসলে অগ্নিকাণ্ড ছড়ানোর মতো কোনো জায়গা নেই এবং আশঙ্কার কোনো জায়গা নেই। আগুনে ক্ষতিগ্রস্ত হোটেল, রিসোর্ট ও মোটেলের পর্যটকদের থাকার ব্যবস্থা সহ খাবার ও সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
তৃতীয় দিনের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দেননি শিক্ষানবিশ চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা জানান কলেজের শিক্ষার্থী এবং বেশ কয়েকজন চিকিৎসকও। সকলে ক্লাস পরীক্ষা এবং তাদের ডিউটি বর্জন করেছে, কারণ আমরা এইসব ভুয়া ডাক্তারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এর মাধ্যমে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আজকের ভিতরে রায় প্রকাশ যদি না করে, তাহলে আমাদের কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে বাধ্য হব। আমরা চাচ্ছি তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, সরকার যেন সে দাবিগুলো মেনে নেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কর্মবিরতিতে আছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। ক্লাস পরীক্ষা বর্জন করায় অচল কলেজের শিক্ষা কার্যক্রম। দুপুরে সিলেটে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন উসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। তারা 4 বছরের ডিগ্রি নিয়ে তারা ডাক্তার লাগাই ফেলছে। এটা কোন দেশে আছি ভাই? রায়টা যদি আমাদের পক্ষে আসে, সেটা শুধু আমাদের বিজয় না, সেটা এদেশের জনগণের বিজয়। সরকারের মদতই হয়েছে এবং তারা এই ব্যাপারে খুবই আজকে দৃষ্টান্তমূলক একটা রায় তারা ঘোষণা করবে। নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রংপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজেও 5 দফার দাবিতে চলছে কর্মবিরতি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি ও পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় রাতভর চলে অভিযান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি, অলি গলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের প্রতিবেদনে। রাজধানীর বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল। রাজধানীর রাতের এই চিত্রই বলে দিচ্ছে অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য চেকপোস্টগুলোতে কঠোর নজরদারি চলছে। গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি। আইন শৃঙ্খলা বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী, তবে প্রয়োজন আরও বেশি তৎপরতা। নিরাপত্তাও দরকার, তো অভিযান হয়েছে আমাদের জন্য ভালো। জিগাতলা থেকে এই পর্যন্ত আসতে যদি চেকপোস্ট একটার জায়গায় 5টা হতো, আমি আরো বেশি খুশি হতাম। চেকপোস্ট বসানো উচিত, সেটা কিছু হওয়ার পর বসানোটা আমাদের একটু দেরি হয়ে গেছে। এখন আমাদের সেটা আগে থেকে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আরো জোরদার করতে হবে, এর তো অবশ্যই গা ঢাকা দিবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল, এই আস্থাটা আবার ফিরে আসবে। চেকপোস্ট খুবই জরুরি, কারণ এটা একটা মানুষকে একটা মেসেজ দেয়, হ্যাঁ, যারা এই ধরনের কাজগুলো করতে চায় তাদের জন্য একটা মেসেজ যে না, পুলিশ সজাগ আছে, পুলিশ কাজ করছে নগরবাসীর জন্য। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় নড়েচড়ে বসে সরকার। এরপরেই র্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট মিলে শুরু হয় বিশেষ টহল অভিযান, ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মূল হোতা আলমগীর সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হলো। দুপুরে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে আলমগীর ও আশুলিয়া থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ 4,200 টাকা, 10টি মোবাইল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আলমগীরের বিরুদ্ধে ঢাকা সহ আশপাশের জেলায় আরও 3টি ডাকাতির মামলা রয়েছে। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025। মঙ্গলবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই খাদ্যপণ্যের মেলা শুরু হয়। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন, বাপা ও রিমসের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলা প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশন রয়েছে, যেখানে দেশ বিদেশের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। মেলায় যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া সহ 22টি দেশের 2 শতাধিক প্রতিষ্ঠান পণ্য ও সেবা প্রদর্শন করছে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের বিজনেস ম্যাচিং সেশনেরও ব্যবস্থা রয়েছে। মেলাটি সবার জন্য উন্মুক্ত। দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাফুফে জানায় সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ে দলটি। বাংলাদেশ সময় সকাল 9টায় আমিরাতে পা রাখে নারীরা। ম্যাচ দুটি হবে 26 ফেব্রুয়ারি এবং 2 মার্চ। প্রথমটি ফিফা প্রীতি ম্যাচ হলেও দ্বিতীয়টি ফিফা উইন্ডোর বাইরে। হেড কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহে যাওয়া 18 জন ফুটবলার ছাড়াই দল ঘোষণা করে বাংলাদেশ। দেশে চলে প্রায় 1 সপ্তাহের ক্যাম্প। আমিরাতে পা রেখে অনুশীলনের তেমন সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল, তবে কন্ডিশন অনুকূলে থাকায় খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে ক্যাম্প ছাড়লেন হেড কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে বিদ্রোহে যাওয়া 18 নারী ফুটবলার। এর আগে বাফুফে জানিয়েছিল চলমান সমস্যার সমাধান হয়ে গেছে। ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে ফেরার আভাস দিয়েছিলেন সাবিনা সঞ্জিদেরা, তবে বাস্তবে দেখা যায়নি তেমন কিছুই। বিদ্রোহীরা তাদের সিদ্ধান্তে অনড়। পিটার বাটলার থাকলে অনুশীলনে ফিরবেন না তারা। যদিও বাফুফে থেকে ছুটি নিয়ে বাড়ি গেছেন সাফজয়ী এই 18 ফুটবলার, তবে ক্যাম্পে আর ফেরা হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। এর আগে পিটার বাটলার জানিয়েছিলেন নতুনদের নিয়েই দল সাজাতে প্রস্তুত তিনি। একই আভাস দিয়েছিল বাফুফেও। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্যরাই করেছে বললেন সেনাপ্রধান। কাদা ছোড়াছড়ি বন্ধ না করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে। শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা, তদন্ত কমিশনের রিপোর্ট পেলেই হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা। নতুন দল গঠনের আগে নাহিদের পদত্যাগ, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজপথে থাকার অঙ্গীকার। $29 মিলিয়ন বিতরণ হয় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাধ্যমে, খতিয়ে দেখা হচ্ছে বললেন অর্থ উপদেষ্টা। সরকারি কাজে ঠিকাদারি রাজনৈতিক প্রভাবশালীদের দখলে, পট পরিবর্তনে বদলেছে সিন্ডিকেট। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।